আপু তুমি আমাকে কিস দিলে কেন? তুই আমার জামাই, আমি তোকে কিস করতেই পারি। না আমি মানি না। তুমি এসব করো আর সবাই আমাকে নিয়ে মজা করে। সবাইকে বলে দিবি দিশা আমার বউ, সে আমার সাথে যা ইচ্ছা করতে পারে। আর শুভ্র, তুই কোনো মেয়ের দিকে তাকাবিও না। ওকে আপু। সর্দার বাড়ি। এটা এক বিশাল পুরনো জমিদার বাড়ি। চারপাশে আমবাগান, বিশাল পুকুর আর উঠোন জুড়ে বসার জায়গা। এই বাড়ি কর্তৃত্ব শফিক সর্দারের হাতে, যিনি নিজের পরিবারকে একসঙ্গে আগলে রেখেছেন বহু বছর ধরে। তার বড় ছেলে আকিব সর্দার ব্যবসায়ী মানুষ। তার দুই মেয়ে দিশা ও ছায়া, আর এক ছেলে রাহাত। দিশা বড় হলে প্রচন্ড জেদি ও রাগী। ছোটবেলা থেকে সে যা চায় তাই পেতেই হবে। অপরদিকে শফিক সর্দারের ছোট ছেলে রাকিব সর্দার, যিনি পরিবারের সবচেয়ে শান্ত ও বিচক্ষণ মানুষ। তার একমাত্র ছেলে শুভ্র। দিশার জন্মের পর থেকেই বাড়িতে একটা কথা প্রচলিত ছিল, শুভ্র আর দিশার বিয়ে হবে। দিশা যখন মাত্র 6 বছর বয়সে পৌঁছেছে, তখন শুভ্র সবে বুঝতে শিখেছে। তখন থেকেই সে শুভ্রকে নিজের স্বামী বলে মনে করত। সময় চলতে লাগলো। দিশার বয়স এখন 10। দিশার বয়স যখন 10 আর শুভ্রের 5.5। একদিন বিকেলে বাড়ির উঠোনে খেলা করছিল ছোট্ট দিশা। শুভ্র কিছু ছেলে মেয়েও খেলছিল। হঠাৎ শুভ্র এক মেয়ের হাত ধরে টান দিয়ে হাসতে হাসতে বলল, তুই আমার দলে থাকবি। দিশা দূর থেকে সেটা ভ্রু কুঁচকে ফেললো। ছোট্ট পায়ে দৌড়ে এসে শুভ্রের হাত টেনে ছাড়িয়ে দিল। শুভ্র, তুই অন্য মেয়ের হাত ধরলি কেন? দিশার এমন সরিয়ে দেওয়া শুভ্রের বেশ অভিমান হলো। শুভ্র অবাক হয়ে বলল, তুমি সমস্যা করছো কেন আপু? আমরা তো খেলছিলাম। তুই খেলবি, কিন্তু শুধু আমার সাথে। অন্য কারোর সাথে তোকে আমি খেলতে দিব না শুভ্র। চলে আয় এখান থেকে। বলি দিশা শুভ্রকে টেনে সেখান থেকে বাড়ির ভিতরে নিয়ে এলো। এরপর থেকে দিশা শুভ্রকে সব সময় আগলে রাখতো। কেউ শুভ্রের পাশে বসলে তার সাথে বেশি কথা বললে দিশার মেজাজ গরম হয়ে যেত। শুভ্র অভ্যস্ত হয়ে গিয়েছিল দিশার এই অভ্যাসের সাথে। বয়স বাড়ার সাথে সাথে দিশার অধিকারবোধও বেড়ে গিয়েছিল। শুভ্র তখন ক্লাস 9 আর দিশা ইন্টার শেষ করবে। একদিন বিকেলে ছায়া আর শুভ্র উঠোনে বসে গল্প করছিল। দিশা ঘর থেকে বের হয়ে দেখে শুভ্র হাসি মুখে ছায়ার সাথে গল্প করছে। তারপরেই এক ঝটকায় এসে শুভ্রর কানের নিচে চিমটি কাটলো। শুভ্র, তুই কি ভুলে গেছিস তোর জায়গা কোথায়? দিশার এমন ব্যবহারে শুভ্র হতবাক হয়ে বলল, কি হয়েছে দিশা আপু? বদমাইশ, আমি তোর আপু না, আমি তোর বউ, তুই আমার জামাই। দিশার কথায় শুভ্র লজ্জায় লাল হয়ে গেল। ছায়া হেসে উঠে বলল, এই জন্য তোর সাথে কেউ কথা বলে না শুভ্র। আপুর কড়া নজরদারি। কেউ তোর সাথে কথা বললে আপু তোকে খুন করতেও দুইবার ভাবে না। শুভ্র মুখ নামিয়ে ফেলল। দিশা অধিকারবোধের হাসি নিয়ে বলল, যার বউ এমন সুন্দর, তার আর অন্য কারোর সাথে কথা বলার দরকার কি? নিজের ঢোল নিজেই পেটাচ্ছিস আপু। কেন, আমি কি মিথ্যা বলছি নাকি? কলেজে কত ছেলে আমার পেছনে ঘুরে, তুই জানিস। আমি তো শুধু এই পিচ্ছিটার জন্য তাদের পাত্তা দেই না। হইছে বইন, তোরা থাক তোদের মতো, আমি গেলাম। আমার আবার ধৈর্য কম, আমি নিজের জামাইকে এমন পেলে পুষে বড় করতে পারবো না। বলে ছায়া হাসতে হাসতে ঘরের ভিতরে চলে গেল। সময় চলতে লাগলো। দিশার জেদ ভালোবাসা দুটোই ধীরে ধীরে আরো গভীর হতে লাগলো। শুভ্র কখনো কখনো দিশার প্রতি অস্বস্তি বোধ করে, কারণ সে বুঝতে পারে না এটা ভালোবাসা নাকি জেদ। পরিবারের অন্যরা দিশার এই আচরণ দেখে কিছু বলে না কেন, এটাই শুভ্রর চিন্তা। সর্দার বাড়ির উঠোনে তখন বিকেলে আলো মিশে আছে। বড় বড় গাছের ছায়া লম্বা হয়ে উঠেছে। বাড়ির সবাই বসে গল্প করছে। হালকা হাওয়ায় উঠোনটা যেন আরো প্রশান্ত মনে হচ্ছে। শুভ্র দিশার পাশের চেয়ারেই বসেছিল, আর দিশা চোখ গরম করে তাকিয়েছিল ওর দিকে। শুভ্র জানে দিশা এইভাবে তাকালে কিছু তো একটা বলবেই। তোর মুখ এত কালো কালো লাগছে কেন শুভ্র? কি হয়েছে? দিশার কথায় শুভ্রের কোনো হেলদোল নেই দেখে দিশা এবার শুভ্রকে হালকা ধাক্কা দিয়ে প্রশ্ন করলো। তখন শুভ্র আস্তে করে বলল, কিছু হয়নি আপু। আবার আপু? বলছি না তুই আমাকে আপু ডাকবি না? শুভ্র চুপ করে গেল। শুভ্রের বাবা রাকিব সাহেব তখন বাড়ির বড়দের সাথে বসে আলোচনা করছিলেন। তার হাতের কাগজটা তিনি টেবিলের উপরে রাখলেন। শফিক সর্দার চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, রাকিব, তুই কি নিশ্চিত এ সিদ্ধান্ত নিয়ে? বাবার এমন কথায় রাকিব সাহেব কিছুটা সময় চুপ করে থাকলেন। সাকিব সর্দার আবারও ওই একই প্রশ্ন করলেন। রাকিব সাহেব মাথা নিচু করেই বললেন, হ্যাঁ বাবা, এই অফারটা আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় সুযোগ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চলে যাব।
সাকিব সর্দার একটু চুপ করে রইলেন। পাশ থেকে আকিব সর্দার বললেন, তুই গেলে তো পুরো ব্যবসা একদম আমার উপর এসে পড়বে। জানিস কত ঝামেলা, আর আমি একা সব সামলাতে পারবো না। তোর যদি সমস্যা না হয় থেকে যা, দুই ভাই মিলে ব্যবসাটা সামলাই। ভাই আমি আপনাদের সাথে সবসময় ভিডিও কলে যোগাযোগ রাখবো, আর কয়েক বছর পর আবার ফিরে আসবো। শুভ্র তো আপনাদের সাথেই থাকবে। যদি এখন না যাই তাহলে পড়াশোনা করে কি লাভ হলো বলেন? সবাই এখানে পড়ে আসি, একটু বাইরে গিয়ে চেষ্টা করে দেখি না ভাই? রাকিব সাহেবের এই কথার পরে দিশার বুকের ভিতরে যেন মোচড় দিয়ে উঠল। শুভ্র এখানেই থাকবে, কিন্তু তার বাবা চলে যাবে। যদি পরে শুভ্রকে নিতে চায় তখন দিশা কি করবে? ওদিকে তার দাদু শফিক সর্দার কিছুক্ষণ চুপ করে থেকে রাকিব সাহেবকে বললেন, ঠিক আছে, তোর যখন যাওয়ার এত ইচ্ছা তাহলে যা, কিন্তু আমাদের সব নিয়ম কানুন ঠিক রেখে চলবি। বিদেশে গিয়ে বদলে যাস না যা। আমি আমার সন্তানদের আমার আদর্শের বাইরে কোনোদিন চলতে দেব না। রাকিব চোখে মুখে আনন্দ নিয়ে বললেন, জি বাবা, আমি সবসময় আপনাদের দেওয়া শিক্ষা মাথায় নিয়ে চলবো। কিন্তু দিশার মনের ভেতর তখন ঝড় বইছে। শুভ্র যদি একদিন তার বাবার কাছে চলে যায়, যদি ওর মন বদলে যায়। সে শুভ্রের দিকে তাকিয়ে দেখল, শুভ্র মাটির দিকে তাকিয়ে আছে। সেদিন রাতেই দিশা শুভ্রকে একা পেল বারান্দায়। শুভ্র চাঁদের দিকে তাকিয়েছিল। শুভ্রকে দেখে মনে হলো মন ভালো নেই, তাই দিশা শুভ্রকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল। শুভ্র, তুই কষ্ট পাচ্ছিস? হঠাৎ কেউ পিছন থেকে ধরায় শুভ্র একটু চমকে গিয়ে বলল, আপু, তুমি আবার শুরু করলে। আমি জানি তুমি কালকের ঘটনায় রেগে আছো। আমি রেগে নেই পাগল, আমি তো ভয়ে আছি। কিসের ভয়? আমার একটাই ভয়, তুই যদি একদিন বিদেশে চলে যাস, আমাকে যদি অন্য কেউ পেয়ে যায়। শুভ্র কিছু বলল না। সে জানে দিশা যা ভাবছে তা হয়তো সত্যি হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। দিশা অনেক কিছু বলতে চেয়েও বলল না। সে জানে পরিবারের সবাই চায় শুভ্র এখানে থাকুক, কিন্তু সে যদি শুভ্রকে আটকায় তাহলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। অতপর রাকিব সাহেব 1 মাস পর বিদেশে চলে যান, এবং শুভ্র আস্তে আস্তে বুঝতে পারে দিশার মনের ভেতরে তার প্রতি সত্যিকারের টান কতটা গভীর। দেখতে দেখতে 1 বছর কেটে গেছে। রাকিব সাহেব এখন বিদেশের প্রতিষ্ঠিত একজন কর্মকর্তা। প্রথমে তিনি একা গেলেন, এখন তার পরিকল্পনা বদলেছে। তিনি চান তার স্ত্রী এবং ছেলে শুভ্রকেও তার কাছে নিয়ে যাবেন। সর্দার বাড়িতে তখন দুপুরের খাওয়া দাওয়ার সময়। সবাই একসাথে বসে আছে, কিন্তু খাবারের টেবিলের পরিবেশ অস্বাভাবিক রকমের শান্ত। শফিক সর্দার কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, রাকিব, তোর সত্যি এটা কি চূড়ান্ত সিদ্ধান্ত? শফিক সর্দারের কথায় শেষ গভীরতা হয়তো কেউ লক্ষ্য করতে পারেনি। ভিডিও কলের আশেপাশে থাকা রাকিব সর্দার তখন মাথা নিচু করে বললেন, জি বাবা, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। শুভ্র ওখানে কি করবে? ও যদি এখানে এসে ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পারে তাহলে মন্দ কিছু। রাকিব সর্দারের কথা বাড়ির কারোরই তেমন পছন্দ হলো না, কিন্তু বাড়ির পুরুষ মানুষদের উপরে মহিলারা কথা বলতে পারেন না, তাই তারা চুপ ছিলেন। এবার আকিব সর্দার বলে উঠলেন, কিন্তু রাকিব, আমরা তো চাচ্ছিলাম শুভ্র আমাদের কাছেই থাকুক। ও এই পরিবারের ছেলে, এই পরিবারের ভবিষ্যৎ তো ওকেই সামলাতে হবে। রাকিব সর্দার ভাইয়ের কথা শুনে এবার একটু চিন্তিত হয়ে বললেন, ভাই আমি জানি আপনাদের জন্য এটা কঠিন, কিন্তু আমি চাই আমার ছেলে বড় কিছু করুক। ওখানে ভালো কিছু করার মতো সুযোগ নেই। সবার মুখ তখন থমথমে। শফিক সর্দার ভালো করেই বুঝতে পারছিলেন তার ছোট ছেলে বিদেশে গিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। বড় বড় ব্যবসা, আধুনিকতা দেখে এখন গ্রামের এই জিনিসগুলো তার কাছে সামান্য মনে হচ্ছে। তিনি চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেললেন। দিশা এতক্ষণ চুপ ছিল, এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। হাতে থাকা পানির গ্লাসটা টেবিলের উপরে ঠাস করে রেখে ফোনের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, আপনি এসব কি বলছেন? শুভ্র কোথাও যাবে না। রাকিব সর্দার সহ সবার মুখ কালো হয়ে গেল। হয়তো মেয়ে মানুষের বড়দের সামনে এমন কথা বলা পছন্দ হয়নি ওনার। দিশার মা তাকে চোখের ইশারায় থামতে বললেন, কিন্তু দিশা পাত্তাই দিল না। বেশ রেগে বলল, শোনেন চাচ্চু, আমার জামাই আমার কাছেই থাকবে। ওকে আপনারা আপনাদের এইসব ফ্যামিলির ঝামেলায় জড়াবেন না, বলে দিলাম। শুভ্র এতক্ষণ মাথা নিচু করেছিল। দিশার এই কথায় একটু অস্বস্তিতে পড়ে গেল। সে দিশা কাছে গিয়ে আস্তে করে বলল, আপু, তুমি এইভাবে বলছো কেন? তুই চুপ কর, তোর সাথে আমি পরে কথা বলবো। চুপচাপ যেভাবে আছিস সেভাবেই থাক। আকিব সর্দার মেয়ের অনুভূতি বুঝতে পারছিলেন, কিন্তু তার কিচ্ছু করার নেই।
সেজন্য তিনি গম্ভীর গলায় বললেন, দিশা, এসব নিয়ে বাড়াবাড়ি করিস না। সবার নিজস্ব একটা চাহিদা থাকতেই পারে। কি বাড়াবাড়ি করছি আব্বু? আপনি বলুন তো, শুভ্র যদি চলে যায় তাহলে আমি কি করব? ফোনের ওপাশে রাকিব সাহেব একটু হেসে বললেন, দেখ দিশা মা, তুই তো জানিস শুভ্র সবসময় তোকে ছোট থেকে দেখে এসেছে। তোমাদের সম্পর্কটা অন্যরকম, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকবে না, তাই না? আর শুভ্রকে আরো বড় হতে হবে। পরে আমরা তোর বিষয়টা দেখবো। আমি কিছু জানি না, শুভ্র কোথাও যাবে না। এই বলে দিশা চেয়ারে ঠেলে উঠে চলে গেল। শুভ্র তাকিয়ে রইল তার যাওয়া দিকে। সেদিন রাতে শুভ্রের ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল দিশা। শুভ্র কিছু বলতে যাবে এমন সময় দিশা শুভ্রের হাত ধরে বলল, শুভ্র, তুই যদি সত্যি সত্যি বিদেশে চলে যাস, আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না। তোকে কিছু করতে না পারলে আমি নিজের ক্ষতি করবো। দিশার এমন অসহায় কণ্ঠ শুভ্র এই প্রথম শুনল। মেয়েটা যে ভিতর থেকে একদম ভেঙে পড়েছে তা বোঝার মতো জ্ঞান শুভ্রের এখন আছে। শুভ্র ধীরে ধীরে বলল, আপু, তুমি সবকিছু এত সিরিয়াসলি নিও না। আমি যাব মানে এই নয় যে আমি ফিরে আসবো না। আমি তো সেই তোমার কাছেই ফিরে আসবো। তুই জানিস না আমি তোর জন্য কতটা সিরিয়াস। তুই বিদেশে গিয়ে যদি কোনো বিদেশি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াস তাহলে কিন্তু আমি ওখানে গিয়ে তোকে খুঁজে বের করব। এরপর তোকে খুন করে আমিও মরবো। দিশার এমন পাগলামির কথা শুনে শুভ্র একটু হেসেই বলল, আপু, তুমি তো জানো না আমি কেমন। আমি কি ওরকম কিছু করতে পারি? না, জানি না, তোর উপর আমার বিশ্বাস নেই। শুভ্র কিছুটা গাল ফুলিয়ে দিশার কথায় দিশা সেটা বুঝতে পেরে শুভ্রের কাছে গেল। এরপর শুভ্রকে নিচের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, তুই শুধু আমার, আর কারোর হতে পারবি না। দিশার এমন শক্ত করে চেপে ধরেছে যেন ছেড়ে দিলেই শুভ্র হারিয়ে যাবে। শুভ্র একটু লজ্জা পেয়ে বলল, আপু, তুমি এমন করছো কেন? আমার তো লজ্জা লাগে। দিশা একটু হেসে শুভ্রের গাল ধরে বলল, কারণ তুই আমার জামাই, আমি তোকে কারোর সাথে ভাগ দিব না। শুভ্র একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকালো, কিন্তু সে জানতো এই সম্পর্কটা এত সহজে শেষ হবে না। অতঃপর পরিবারের চাপে দিশা বাধ্য হয়ে শুভ্রকে বিদেশে যেতে দিতে রাজি হলো। যাওয়ার সময় দিশার সে কি কান্না! শুভ্র মন থেকে যেতে চাইছিল না, কিন্তু তার হাতে যে কিছুই করার নেই। সময় তো চলমান, সে তার ধারাবাহিকতা গতিতেই চলতে থাকে। কারোর জন্য তার থেমে থাকার সুযোগ নেই। 10 বছর পর সর্দার বাড়িতে সময় বদলে গেছে। একসময় যে বাড়িতে নানান কোলাহল ছিল, এখন সেখানে অনেকটাই নীরবতা। শফিক সর্দার এবং তার স্ত্রী মারা গেছেন প্রায় 5 বছর আগে। তাদের মৃত্যুর সময়ও রাকিব সাহেব ও শুভ্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রথম দিকে সবাই অনেক চেষ্টা করেছিল যোগাযোগের, কিন্তু একসময় সবাই বুঝে গিয়েছিল ওরা বোধহয় আর নেই। তবে একজন এখনো আশা ছাড়েনি। সে আর কেউই নয়, সে হলো দিশা। এই 10 বছরে সে শুধু বয়সে বড় হয়নি, দায়িত্বেও বড় হয়েছে। ছোটবেলায় যে দিশা রাগী আর জেদি ছিল, সে এখন পুরো গ্রামের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। তার বাবা আকিব সর্দারের সঙ্গে মিলে গ্রামের নানান সমস্যার সমাধান করছে। যে কোনো দরিদ্র কৃষকের সমস্যা হোক, ও জমির ঝামেলা হোক, ও গ্রামের কারোর অসুখ, সবাই আগে এসে দিশার কাছেই জানায়। সেই এখন গ্রামের আইন আদালতের চেয়েও বড় ভরসা। কেউ তাকে সর্দার কন্যা বলে ডাকে, কেউ আবার আমাদের দিশা আপা। কিন্তু যত সফলতাই আসুক, দিশার মন থেকে শুভ্রের স্মৃতি এক মুহূর্তের জন্য মুছে যায়নি। প্রতিদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন দিশা আলমারির পুরনো ড্রয়ার খুলে একটা ছোট কাঠের বাক্স বের করে। তার ভিতরেই আছে শুভ্রের কয়েকটা ছবি, তার ছোটবেলার জামার একটা বোতাম, একটা পুরনো চিঠি যেখানে শুভ্র ছোটবেলায় লিখেছিল, আপু, আমি তোমার জামাই হতে পারবো না। আমাকে আর জামাই বলে ডাকো না, আমার অনেক লজ্জা লাগে। তুমি বরং আমাকে তোমার বডিগার্ড বানাতে পারো, তোমার পাশে পাশে থাকবো। জামাইকে তো মানুষ মারে না, তুমি আমাকে থাপ্পড় মারো, তাহলে জামাই হব কি করে? দিশা ওই চিঠিটা হাতে নিয়ে হাসে, আবারও চোখের কোণায় পানি চলে আসে। এই পাগল, কোথায় হারিয়ে গেলি তুই? এতটা স্বার্থপর কি করে হতে পারলি? তুই কাছে থাকলে দেখতি আজকাল আমি কান্না লুকাতে পারি, অভিমান হলেও হাসতে পারি, কষ্ট হলেও কাউকে বুঝতে দেই না। আমি আর আগের দিশা নেই। সত্যি আমি বড় হয়ে গেছি নিজেরই অজান্তে, কিন্তু তোর প্রতি আমার অনুভূতি সেটা কখনোই শেষ হবে না। শুভ্র, ফিরে আয় না প্লিজ। এরপর প্রতিদিনের মতোই সে ছবিটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রিদওয়ান মাসুদের একটা চমৎকার উক্তি আছে, যে ভালোবাসার মাঝে হারানোর ভয় থাকে আর সে কথা ভেবে দুজনেই কাঁদে, সে ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। কিন্তু এখানে তো দিশা একাই কাঁদছে। অপর পাশের মানুষটি এতটা বছর একটা বারও যোগাযোগ করেনি। সে বেঁচে আছে নাকি মারা গেছে তাও দিশা জানে না। তাহলে এটা কি কিভাবে প্রকৃত ভালোবাসা বলা যায়?
ওদিকে গ্রামে এখন দিশার বাবার পাশাপাশি আরেক ক্ষমতাশালী ব্যক্তি হলো সুলতান মিয়া। ভীষণ দ্রুত লোক, সবার সামনে সে ভীষণ উদার মনের, কিন্তু ভিতরে ভিতরে বেশ লোভী। সে ধীরে ধীরে গ্রামের গরিব কৃষকদের জমি দখল করতে শুরু করেছে। সেসব মানুষ একসময় সর্দার বাড়ির আশ্রয়ে থাকত, তাদের এখন ভয় দেখিয়ে জমি কেড়ে নিচ্ছে। একদিন সন্ধ্যায় দিশা যখন তার বাবার সঙ্গে বৈঠকে ব্যস্ত, তখনই এক বৃদ্ধা এসে কান্নাজড়িত কণ্ঠে বলল, মাগো, আমার স্বামী মারা যাওয়ার পর সুলতান মিয়া আমাদের জমি লিখে নিতে চাইতেছে। আমার একমাত্র ছেলেটাকে ভয় দেখাচ্ছে। কি বলছেন দিদা? আপনার জমি ওই লোকটা কিভাবে দখল করবে? আর বইলো না, আমার স্বামী নাকি আমাদের অজান্তে ওই লোকের কাছ থেকে ক্ষেতের সময় কিছু টাকা ধার আনছিল। ওইটা বাকি থাকায় সে আমাদের ফসলের সব জমি নকল কাগজ দেখে দখল করতে চাচ্ছে। আমাদের তো আর কিছুই নাই মা, তুমি আমাদের একটু সাহায্য করো। দিশা এগিয়ে এসে বৃদ্ধাকে বসালো। এরপর বাড়ির কাজের লোককে ইশারা করলো তাকে নাস্তা করাতে। বৃদ্ধা চোখে মুখে তখন ভয়ের ছাপ। দিশা চোখ রাঙিয়ে বলল, আমি থাকতে আপনার জমি কেড়ে নেওয়ার ক্ষমতা এখনো কারো হয়নি। আমি আছি না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কালই আমি ওই লোকের সাথে দেখা করব। পরদিন সকালেই সে সরাসরি সুলতান মিয়ার বাড়িতে হাজির হলো। সুলতান মিয়া সকালে রোদ পোহাচ্ছিল আর সিগারেটে টান দিচ্ছিল। দিশাকে দেখে বেশ অবাকই হলো। দিশা এসে তার সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাহস তো কম না সুলতান চাচা? আমার গ্রামের মানুষদের ভয় দেখাচ্ছে জমি কেড়ে নেওয়ার, বাড়িঘর কেড়ে নেওয়ার। সুলতান মিয়া বেশ বুঝলেন দিশা কিসের কথা বলছে, কিন্তু তিনি নিজের গাম্ভীর্য ভাবটা ধরে রেখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বুঝলে দিশা বেটি, এখন গ্রামের সময় বদলাইছে। আগের মতন আর জমিদারি প্রথা এখন নাই। এখন চেয়ারম্যান মেম্বার এরা সবাই গ্রামের মাথা। আর তুমি তো নিশ্চয়ই জানো আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়াইতেছি, তাই ক্ষমতা চার সব তার। দিশা এবার গম্ভীর হয়ে বলল, এই গ্রাম এখনো সর্দার বাড়ির হাতেই আছে। আমার বাবা, আমার দাদা আর আমি 3 পুরুষ ধরে এই গ্রামের দায়িত্ব নিয়েছি। জমিদারি এখন নাই সেটা আমরাও জানি, কিন্তু এই গ্রামের মানুষ আমাদের সেই কালে যতটুকু বিশ্বাস করতো এখন ঠিক তেমনই করে। তুমি এখনো জানো না আমি কি করতে পারি, তাই ঝামেলায় না গিয়ে ওই বৃদ্ধ মহিলার জমিটা ছেড়ে দাও। ওরা এমনিতেই অসহায়, এরপর চেয়ারম্যান কেন, দেশের প্রেসিডেন্ট হয়ে যাও, যত সব। দিশার এমন রাগ দেখে সুলতান মিয়া একটু মুচকি হেসে বলল, ঠিক আছে, দেখা যাক কে কত শক্তিশালী। ভুলা যাইও না, তুমি সর্দার বাড়ির মানুষ হও আর অন্য বাড়ির মাইয়া হও, যাতে কিন্তু তুমি মাইয়া পুরুষের লগে বাইরে উঠবা না। আর ওই বুড়ির জামাই আমার কাছ থেকে ধার নিয়েছিল, ওই টাকা শোধ দেয় নাই, তাই আমি হুমকি দিছি। দিশা তখন তার পাশে থাকা কাজের লোকের দিকে ইশারা করতে কাজের ছেলেটা একটা ব্যাগ হাতে ধরিয়ে দিল। দিশা সেটা ছুড়ে দিয়ে বলল, ওনার জামাই তোমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, সেটার জন্য তুমি তাদের 10 লাখ টাকার জমি কেড়ে নিতে চাইছো। এই ব্যাগে 2 লাখ টাকা আছে, এগুলো নিয়ে ওই কাগজ ওনাকে ফিরিয়ে দেবে, না হলে এই মেয়ে কি করতে পারে সেটা দেখিয়ে দেব। আর আমাকে আইন আদালত শেখাতে আসবে না, আমি শহরে পড়াশোনা করেছি, এসব ভালো করেই জানি। নিজের মতো কাজ করো চাচা, আমাদের সাথে লাগতে এসো না, হাওয়ায় মিলিয়ে যাবে। বলে দিশা বেরিয়ে আসলো লোকের বাড়ি থেকে। সুলতান মিয়া চুপচাপ ব্যাগটা নিয়ে ঘরে গিয়ে টাকা গুনে দেখলো। তখন তার চাকর রহিম তাকে বলল, চাচা, আমি বলি কি, সর্দার বাড়ির লোকেদের সাথে ঝামেলা না করাই ভালো। এখন আপনি নির্বাচন করবেন, ওদের সাথে ঝামেলা করলে গ্রামের মানুষ আমাদের সাথে থাকবে না। এখন পাঞ্জাবি টুপি পরে ঘুরেন আর ওদের সাথে বন্ধুত্ব করেন। একবার আপনি চেয়ারম্যান হয়ে গেলে ওদের এসব অপমানের জবাব টের পাইয়ে দিব। সেই জন্য তো সব দাঁতের দাঁত চেপে সহ্য করতেছি রে রহিম। একবার ভোটে জিততে পারলে ওই মাইয়ার তেজ আমি একদম বের করে দিব। ওদিকে দিশার ব্যস্ততা যেন প্রতিদিনই বাড়ছিল। সে গ্রামের মানুষের সমস্যাগুলো সমাধান করতে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনে ভুলে গিয়েছিল। ছোটবেলা থেকে সূর্যকে হারানোর পর তার একমাত্র লক্ষ্য ছিল নিজের বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামের উন্নতি করা। অন্যদিকে তার ছোট বোন ছায়াও এখন কলেজে পড়ে। ছোটবেলায় দুরন্ত হলেও এখন সে অনেক শান্ত এবং পরিপক্ক হয়ে উঠেছে। একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎই করেই এক অপরিচিত যুবকের সাথে তার দেখা হয়। ছায়া দেখল যুবকটি লম্বা, সুঠাম গঠনের এবং চেহারায় এক অদ্ভুত মায়া রয়েছে। সে ভুল না করলেও ছেলেটি তার দিকেই এগিয়ে আসছে। ছায়া নিজের জায়গায় দাঁড়িয়ে রইল। ছেলেটা তার সামনে এসে নম্রভাবে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? জি বলুন, কি সাহায্য? আসলে আমি সর্দার বাড়ির খোঁজ করছি, আপনি কি বলতে পারবেন
কেমন করে সেখানে যেতে পারবো? ছায়া একটু চিন্তা করলো, এত সুন্দর চেহারার যুবকটা সর্দার বাড়ি খোঁজ করছে কেন? কিন্তু সন্দেহ দূর করেই সে বলল, আমি সর্দার বাড়িরই মেয়ে, চাইলে আমার সাথে যেতে পারি। যুবকটি একটু অদ্ভুত ভাবেই হাসলো, যেটা ছায়া চোখ এড়ালো না। কিন্তু বাইরের পুরুষ মানুষের সাথে কথা বলা তার বংশের মেয়েদের দ্বারা মানায় না, তাই নিজের কৌতূহল চেপে রাখলো। ছেলেটা হালকা হেসে তাকে বলল, আপনাকে ধন্যবাদ, একটু দ্রুত চলুন, আমি বেশ দূর থেকে এসেছি। ছায়া যখন যুবকটিকে নিয়ে সর্দার বাড়িতে পৌঁছালো, তখন সবার চোখে যুবকের দিকে গেল। দিশা তখন গ্রামের কোনো সমস্যা নিয়ে নিজের বাবা আকিব সর্দারের সাথে কথা বলছিলেন। বাড়ির অন্যান্যরাও নিজেদের কাজে ব্যস্ত ছিল। ছায়া ঘরে ঢুকেই সবাইকে উদ্দেশ্য করে জোরে বলল, আব্বা, উনি আমাদের বাড়ির খোঁজ করছিলেন, তাই আমি সাথে করে নিয়ে এলাম। সবাই অবাক হয়ে যুবকের দিকে তাকালো। যুবকটি এক পলক সবাইকে দেখে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ইতিমধ্যে বাড়ির সবাই একই জায়গায় জড়ো হয়ে গেছে। ছেলেটা নিচের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললো, তারপর গম্ভীর অথচ সংযত কণ্ঠে বলল, আমি শুভ্র। কথাটা মুখ থেকে বের হতে দেরি, মুহূর্তের মধ্যে পুরো পরিবার স্তব্ধ হয়ে গেল। সবাই তারা নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। দিশা পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়েছিল, কিন্তু হাতের গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। রাহাত হতভম্ব হয়ে শুভ্রের দিকে তাকিয়ে রইল, আর আকিব সর্দারের মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। দিশা দ্রুত সামনে আসলো, তার ভিতর থেকে কথা আসছে না। সে কাঁপা কাঁপা গলায় বলল, শুভ্রকে চিনতে দিশার দেরি হলেও দিশাকে চিনতে শুভ্রের এক মুহূর্ত দেরি হলো না। শুভ্র মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি শুভ্র, এত বছর পর ফিরে এসেছি, তাই হয়তো চিনতে সমস্যা হচ্ছে। শুভ্রকে দেখার পর সবাই যেন শত প্রশ্নে ঝড় তুলে দিল। দিশাকে সরিয়ে শুভ্রের গালে মুখে হাত বুলাতে বুলাতে বাড়ির বড়রা প্রশ্ন করলো, তুই এত বছর ধরে কোথায় ছিলি? তোর বাবা মায়ের কি হলো শুভ্র? কেন এতদিন আমাদের সাথে যোগাযোগ করিসনি? শুভ্র একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি সব বলছি, আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? ছায়া দ্রুত টেবিল থেকে পানি এনে দিল। শুভ্র এক ঢোকে পুরো গ্লাস শেষ করে গ্লাস ফিরিয়ে দিল। এরপর ধীরে ধীরে নিজের গল্প বলতে শুরু করলো। আসলে বিদেশ যাওয়ার 2 বছর পর একদিন আমার বাবা মা শপিং করতে বের হয়েছিলেন। সেদিন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে। একটা ট্রাকের ধাক্কায় গাড়িটা দুমড়ে মুচড়ে যায়, আর তারা ঘটনাস্থলেই মারা যান। আমি তখন বাসায় ছিলাম। পুলিশ ফোন করে জানালো আমার বাবা মা আর নেই। এইটুকু বলতে সবাই স্তব্ধ হয়ে গেল। দিশার চোখেও পানি চলে এলো। শুভ্র আবারও বলল, বাবা মায়ের মৃত্যুর পর আমি একদম একা হয়ে যাই। আমার কোনো আত্মীয় স্বজনও সেখানে ছিল না। বাবার এক ঘনিষ্ঠ বন্ধু তখন আমাকে নিজের বাসায় নিয়ে যান। প্রথমে লন্ডনে ছিলাম, পরে উনি সুইডেনে চলে যান। আমিও তার সাথে যেতে বাধ্য হই। বাবা মাকে হারানোর পর 1 বছরের মতো সময় আমি কারোর সাথে কথাই বলতে পারিনি, এতটা আঘাত পেয়েছিলাম। এরপর আঙ্কেলের সাথে চলে গেলাম সুইডেন। ওখানে গিয়ে আর যোগাযোগের উপায় ছিল না। কিন্তু এখন এতদিন পর যখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, তখনই তোমাদের খোঁজ নিতে চলে এসেছি। অনেক কষ্টে আসতে পেরেছি। সবকিছু কত পরিবর্তন হয়ে গেছে। শুভ্র কথাগুলো বলতে বলতে বেশ কাঁপতে শুরু করলো। রাহাত ধরে সোফায় বসালো, এরপর হতাশ কণ্ঠে বলল, আমরা তো তোকে খুঁজে পাইনি। আমার বড় মামার এক বন্ধু লন্ডনে থাকতেন, প্রায় 2 বছর যোগাযোগ করছিস না দেখে আমরা বলেছিলাম খোঁজ নিতে, কিন্তু খুঁজতে গিয়ে জানালো চাচ্ছু যে বাসায় থাকতো ওই বাসাটা নাকি অনেকেই ভাড়া নিয়ে থাকে। এরপর আমরা তো ভেবেছিলাম তোদের সাথে খারাপ কিছু হয়ে গেছে। আমি জানি ভাইয়া, আমি অনেকবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করতে, কিন্তু কিছুতেই সম্ভব হয়নি। পরিচিত কেউ ছিল না আশেপাশে। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম দেশে ফিরে আসব। প্রতিটা দিন তোমাদের মিস করেছি, বেঁচে থেকেও যেন মরে গিয়েছিলাম। সবাই তখন স্তব্ধ হয়েছিল, কিন্তু দিশার চোখ যেন এক ভয়ানক ঝড় বয়ে যাচ্ছিল। এতদিন ধরে যাকে সে ভালোবেসে এসেছে, যার কথা ভেবে রাতের পর রাত কেঁদেছে, সে হঠাৎ একদিন এভাবে ফিরে আসবে তার ভাবনার বাইরে ছিল। কিন্তু দিশা নিজেকে সামলে নিয়ে শুভ্রের চোখের দিকে একবার তাকিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু সে জানতো তার ভেতরের ঝড় এত সহজে থামবে না। শুভ্র ফিরে আসার পর সর্দার বাড়ির পরিবেশ একটু বদলে গিয়েছিল। একদিকে আনন্দ, অন্যদিকে অতীতের বেদনা, সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিল সবাই। পরদিন সকালের দিকেই পরিবারের সবাই শুভ্রকে দাদার মৃত্যুর সংবাদ জানালো। সে শোনার পর গভীরভাবে শ্বাস নিয়ে বলল, দাদা চলে গেছেন, অথচ আমি একবারের জন্যও তার মুখ দেখতে পারলাম না। শুভ্রের কণ্ঠে ভারী বেদনার ছাপ ফুটে উঠল। রাহাত এগিয়ে এসে তার কাঁধে হাত রাখল। চল,
আমরা দাদার কবর জিয়ারত করে আসি। শুভ্র মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। শুভ্র ও রাহাত একসাথে কবরস্থানে গেল। দাদা দাদি কবরের সামনে দাঁড়িয়ে শুভ্র অনুভব করলো কতটা শূন্যতা রেখে গেছেন তারা। সে ধীর কণ্ঠে ফিস ফিস করে বলল, দাদা দাদি, আমি ফিরে এসেছি, কিন্তু আমি জানি আমার এই ফিরে আসা তোমাদের জন্য অনেক দেরি হয়ে গেছে। তোমাদের বিদায়ের সময় আমি ছিলাম না, তোমাদের জন্য কিছুই করতে পারিনি, আমাকে মাফ করে দিও। রাহাত তার পাশেই দাঁড়িয়েছিল। সে চুপচাপ শুভ্রের কথা শুনছিল, অনুভব করছিল শুভ্রের কষ্ট। সন্ধ্যার দিকে দিশা গ্রামের কোনো সমস্যার সমাধান করতে বাইরে গিয়েছিল, আর দিশাও যথারীতি ব্যস্তই ছিল গ্রামের মানুষদের নিয়ে। শুভ্র অপেক্ষা করছিল দিশার সাথে কথা বলবে বলে, কিন্তু দিশা যখন বাড়িতে ফিরল, শুভ্র এগিয়ে এসে বলল, দিশা আপু, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। দিশা এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো, কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে চলে যেতে লাগলো। শুভ্র তার পথ আটকে বলল, দিশা আপু, আমাকে একবার সুযোগ দাও। তোমাকে আমি কত বছর পর দেখছি, অথচ তুমি একবারও আমাকে কিছু বলছো না। তোমার শাসন, আমার প্রতি অধিকার বোধ, সব আমি মিস করছি। শুভ্রের এমন করুণ কণ্ঠ শুনে দিশারও যেন কোনো হেলদোল হলো না। সে ঠান্ডা গলায় বলল, আমার এখন এসব নিয়ে ভাবার সময় নেই শুভ্র। আমি এখন গ্রামের মানুষদের নিয়ে ব্যস্ত। তুই বরং নিজের জায়গায় ফিরে যা, ওখানে তোর একটা উজ্জ্বল ক্যারিয়ার পড়ে আছে। শুভ্র একটু হতাশ হলো। যে মানুষটা তাকে এতটা ভালোবাসতো, তার হঠাৎ এমন পরিবর্তন কিভাবে মেনে নিবে শুভ্র? কিন্তু সে সহজে হার মানার পাত্র না। সে বলল, আমি জানি তোমার অভিমান হয়েছে। তুমি ছোটবেলায় আমাকে যেভাবে আগলে রাখতে, সেটা কি ভুলে গেছো? দিশা এবার একটু হেসেই ফেলল, কিন্তু সেই হাসির মধ্যে ছিল তীব্র তাচ্ছিল্য, যেটা শুভ্রকে আরো হতাশ করলো। দিশা একটু থেমে শুভ্রকে বলল, শুভ্র, ছোটবেলায় আমরা সবাই কত কিছুই না করতাম, কিন্তু সেসব তো আবেগের বশে ছিল। এখন আমি এইসব নিয়ে ভাবি না। এখন আমার ভাবনার জায়গা শুধুই এই গ্রাম আর এখানকার মানুষ। তুই বরং নিজের জীবন নিয়ে ভাব, ওসব ভুলে যা। শুভ্র হতবম্ব হয়ে গেল। সে তো এত আশা নিয়ে এসেছিল যে দিশা হয়তো পুরোনো দিনের মতো তাকে আগলে রাখবে, তাকে ভালোবাসবে, কিন্তু সে বুঝতে পারলো দিশা বদলে গেছে। শুভ্র গভীরভাবে দিশার চোখের দিকে তাকালো। দিশার চোখে অভিমান লুকিয়েছিল, কিন্তু সে সেটাকে প্রকাশ করতে চাইছিল না। শুভ্র ধীরে ধীরে বলল, ঠিক আছে, যদি তুমি চাও তাহলে আমি তোমাকে বিরক্ত করব না। তবে একদিন তুমি নিজেই বুঝবে তুমি এখন যা বলছো সেটা সত্যি না। তুমি আগের মতোই আমাকে ভালোবাসো। দিশা কিছু বলল না, সে শুধু শুভ্রকে পাশ কাটিয়ে চলে গেল। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল দিশা হয়তো মুখে কিছু বলছে না, কিন্তু তার হৃদয়ে এখনো পুরনো অনুভূতিগুলো জমে আছে। একটু ধুলো জমা আবেগের মতো, যা হয়তো সময়ের সাথে পরিষ্কার হবে, অথবা আবারও গভীরভাবে হারিয়ে যাবে। শুভ্রের ফিরে আসার পর সর্দার বাড়ির পরিবেশ একদমই বদলে গেছে। পরিবারের সবাই তাকে আপন করে নিয়েছে। রাহাত, ছায়া, চাচা চাচি সবাই তাকে আগের মতোই ভালোবাসতে শুরু করেছে। কিন্তু দিশা, সে যেন সম্পূর্ণ অন্যরকম। দিশা এখন গ্রামের মানুষদের সমস্যার সমাধানে এতটাই ব্যস্ত যে শুভ্রের ফিরে আসা তার কাছে কোনো ব্যাপারই নয়। শুভ্র সহজে হার মানা ছেলেও না। সে ঠিক করলো যেভাবেই হোক দিশার অভিমান ভাঙাবে। সকালবেলা দিশা গ্রামের সেই বৃদ্ধ মহিলার জমির কাগজ, যেটা সুলতান মিয়া ফিরিয়ে দিয়েছিল, সেটা ঠিক করতে গিয়েছিল ভূমি অফিসে। শুভ্র পিছু নিল। দিশা দেখেও না দেখার ভান করে কাজ সেরে যখন ফিরে আসছিল, তখন শুভ্র পিছন পিছন আস্তে আস্তে পড়ল। এই যে দিশা ম্যাডাম, আমাকে একটু শেখাও না কেমন করে গ্রামের মানুষদের সাহায্য করো, আমি একটু করি। দিশা কোনো উত্তর না দিয়ে সামনে হাঁটতে থাকলো। শুভ্র একটু এগিয়ে এসে তার পাশে হাঁটতে হাঁটতে বলল, তুমি এখনো আমার উপর অভিমান করে আছো, তাই না? দিশা এবার দাঁড়িয়ে রাগি চোখে শুভ্রের দিকে তাকালো। শুভ্র কিছুটা ভয়ও পেল, নিজেকে সামলেও নিল। দিশা তখন বেশ রাগি কণ্ঠে বলল, তোর কোনো কাজ নেই? সারাদিন আমার পেছনে লেগে থাকবি? যা নিজের কাজ কর। দিশার সেই চিরচেনা রাগি কণ্ঠ শুনে শুভ্র মুচকি হেসে বলল, আমার এখন একটাই কাজ, তোমার অভিমান ভাঙানো। দিশা আর কিছু বলে মুখ ফিরিয়ে চলে গেল, কারণ এই ছেলের সাথে কথা বললে তার কেমন অস্বস্তি লাগে। বাড়ি ফিরে সবার সাথে শুভ্রকে আগের মতোই মিশে যেতে দেখে দিশার অজানা এক আনন্দ হলো। কেন হলো সেটা সে নিজেও জানে না, তবে তার ভালো লাগছে। পরের দিন গ্রামের স্কুলের জন্য নতুন বিল্ডিং তৈরির ব্যাপারটায় দিশা ব্যস্ত ছিল। শুভ্র আবার গিয়ে হাজির হলো সেখানে। দিশা শুভ্রের দিকে মুখ উচকে তাকাতে শুভ্র এসে বলল, দিশা আপু, আমি কি কোনো সাহায্য করতে পারি? দিশা এবার সহ্য করতে না পেরে বলল,
তুই কি আমার পেছনে লেগেই থাকবি সারাদিন আমার কাছ থেকে, কেন বুঝিস না? অবশ্যই, যতক্ষণ না তুমি আমাকে আবার তোমার জামাই বলে ডাকবে, আবার আগের মতো শাসন করবে, ততক্ষণ আমি এভাবেই তোমার পিছু লেগে থাকবো। দিশার চোখে তাদের লাল হয়ে উঠল। সে রাগে শুভ্রের হাত ধরে টান দিয়ে কাছে নিয়ে আসলো। এরপর শুভ্রের শার্টের কলার শক্ত করে চেপে ধরে বলল, তুই কি ছোটবেলার কথা মনে করিয়ে আমাকে আবেগে ভাসানোর চেষ্টা করছিস? এটা আর হবে না। আমি এখন বড় হয়েছি, আবেগ নিয়ে ভাবার সময় নেই আমার। তাই ভালোই ভালোই বলছি, আমার পিছু ছেড়ে দে। দিশা রাগে শুভ্রের যেন কিছুই হলো না। সে উল্টে মজা পেয়ে বলল, যদি আগের মতো আবেগ নেই, তাহলে এই যে তুমি এত রাগ করো, এটা কিসের জন্য? দেখো কত লোক দাঁড়িয়ে আছে, তাদের কোনো রাগ দেখাচ্ছ না। দিশা কোনো কথা না বলে শুভ্রকে এক চড় বসিয়ে দিল। শুভ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। দিশা তখন রাগে কাঁপতে কাঁপতে বলল, একদম মাথার উপর উঠবি না। আরেকবার আমার কথার অবাধ্য হলে বুঝবি আমি কি করতে পারি। এইভাবে মারলে আপু, তুমি তো আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছো। যদি আবার আমার পেছনে আসিস তাহলে আরো মার খাবি। শুভ্র একটু ভয় পেয়ে মুচকি হাসল। এরপর দিশার থেকে কিছুটা দূরে এসে বলল, দিশা আপু, এখন আমার সত্যি মনে হচ্ছে তুমি আমার উপর অভিমান করে থাপ্পড়টা মেরেছো, কিন্তু ভালোবাসা আগের মতোই আছে। দিশা কিছু না বলেই চলে গেল, কিন্তু শুভ্র দেখলো তার চোখে পানি চিকচিক করছিল। শুধু দিশা বাদে সবাই শুভ্রকে নিজের করে নিয়েছে। ছায়া তো একদম খুশিতে আত্মহারা। সে শুভ্রকে নিয়ে সব সময় মজা করে। রাতে রাহাত, ছায়া, শুভ্র একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখন ছায়া হেসে বলল, শুভ্র তুই বিদেশ থেকে এসে এত মিষ্টি হয়ে গেছিস, কি বলবো। সত্যি নাকি? ও, তোমার জন্য চকলেট এনেছিলাম, নিবে? ছায়া খুশি হয়ে বলল, কি বলিস? নিশ্চয়ই নিব, জলদি দে, চকলেট আমার খুব পছন্দ। চকলেট তো এই বাড়ির আরো একজনের খুব পছন্দের, কিন্তু সে তো এখন আমার সাথে কথাই বলতে চায় না। রাহাত তখন শুভ্রের কাছে এসে হেসে বলল, শুভ্র, দিশা আপু থেকে সাবধান। সে যদি এগিয়ে যায় তাহলে আমি জানি, কিন্তু ওনার ভালোবাসা আমার লাগবে। ওদিকে দিশা গ্রামের নানা ঝামেলাই সামলাচ্ছিল, কিন্তু সুলতান মিয়া আর তার লোকজন এইসবে খুশি ছিল না। একদিন রাতে সুলতান মিয়া এবং তার কিছু লোকজন এক জায়গায় বসে আলোচনা করছিল। তখন রহিম বলল, চাচা, এই মেয়েকে কিছুতেই থামানো যাচ্ছে না। শুনলাম গ্রামের মানুষ তাকে চেয়ারম্যান পদে দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। আমরা যদি জোর করেও কিছু করি, গ্রামের মানুষ আমাদের বিরুদ্ধে চলে যাবে। সেটা তো আমার আরো চিন্তা। ওর জায়গায় আমি দাঁড়ালে আমি পাশ করতে পারবো না। এখন কি করা যায় তাহলে? চাচা, আমাদের টার্গেট বদলাতে হবে। দিশার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হবে। কিন্তু সেটা কি রহিম? সর্দার বাড়ির ভেতরে খবর তো আমি জানি না। তখন সুলতান মিয়ার এক অনুসারী এগিয়ে গেল, যাকে দিশা 2 মাস আগে গ্রামের এক স্কুল পড়ুয়া ছাত্রীকে বিরক্ত করার অপরাধে সবার সামনে লোকজন দিয়ে পিটিয়েছিল। সে সুলতান মিয়ার সামনে দাঁড়িয়ে পড়ল, সুলতান চাচা, আমি জানি এই মেয়ের দুর্বল কোথায়। সর্দার বাড়ির ছোট্ট ছেলে যে রাকিব সাহেব ছিল, ওনার ছেলে শুভ্র 10 বছর বাদে বাড়িতে আসছে। এই ছেলেকে দিশা বিয়ে করতে চাইছে। আমার মনে হয় ওই ছেলেটাকে কিছু করলে দিশা শেষ। কি বলিস? শুনলাম তো রাকিব সর্দার পরিবার নিয়ে বিদেশে মারা গেছে। না চাচা, আমার কাছে খবর আছে ওর বাবা মা মারা গেছে, ছেলেটা ফিরে এসেছে। আজকে গ্রামের ডং দোকানে দেখলাম রাহাতের সাথে বসে চা খাচ্ছিল। তাহলে তো ওই ভালো মেয়েকেই সরাতে গেলে বিপদ। কিন্তু ছেলেটা যে নতুন এসেছে, ওর তো কোনো ক্ষমতা নেই, আর গ্রামের ঝামেলাও বুঝে না। ওকে দিয়েই কিছু করতে হবে। চাচা, এই ছেলেকে অপহরণ করলে কেমন হয়? এসব কথা জোরে বলতে হয় না পাগলা। কাজটা কালকে রহিমকে নিয়ে সেরে ফেল, তোর জন্য ভালো একটা বকশিস আছে। বলেই সুলতান মিয়া চড়া হাসি দিল। পরের দিন শুভ্র গ্রামের বাজারের দিকে বের হয়েছিল। হালকা বাজারঘাট সেরে ফেরার পথে হঠাৎ কিছু ছেলে তার পথ আটকালো। শুভ্র তাদের চিনে না। তখন তাদের মধ্যে থাকা একজন বলল, এই যে ভাই, একবার আসেন, একটু সাহায্য লাগবে। শুভ্র সহজ সরলভাবে তাদের ডাকে সাড়া দিল। কি হয়েছে ভাই, বলুন, কি সাহায্য লাগবে? শুভ্র এগিয়ে যেতেই ছেলেগুলো আচমকাই শুভ্রের চারপাশ ঘিরে ফেলল। শুভ্র বুঝে ওঠার আগেই তার মাথায় আঘাত করা হলো। এরপর সবকিছু অন্ধকার হয়ে গেল। ওদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও শুভ্রের কোনো খোঁজই ছিল না। সাধারণত সে ছায়া রাহাতদের সঙ্গে গল্প করত কিংবা দিশার পেছনে লেগে থাকতো, কিন্তু আজ তো কোথাও নেই। ছায়া চিন্তিত হয়ে দিশার কাছে ছুটে এলো। দিশা আপু, শুভ্র কোথায়?
দুপুরের পর থেকে তো তাকে দেখছি না। দিশার বুক কেঁপে উঠল। সে মুখকে কিছু বলল না। ভেতরে অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো তার। দ্রুত বেরিয়ে পড়ল শুভ্রকে খোঁজার জন্য। সন্ধ্যার মধ্যে দিশা পুরো গ্রাম চষে ফেলল। শুভ্র কোথাও নেই। হঠাৎ বাজারের এক ফল বিক্রেতা বলল, শুভ সাহেবকে সকালে দেখলাম আমার কাছ থেকে পেয়ারা কিনলো। এরপর কয়েকটা ছেলে এসে তাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপর আর দেখিনি। দিশার মাথায় রক্ত চড়ে গেল। তার বুঝতে বাকি নেই যে তার সাথে শত্রুতা করে পেরে না উঠে শুভ্রের পিছনে কেউ লেগেছে। কিন্তু কে সে? দিশা অস্থির হয়ে প্রশ্ন করল, চাচা কে ছিল তারা? কোথায় নিয়ে গেছে? কিছু দেখেছেন? না গোমা, তাদের তো চিনি না, তবে ছেলেগুলোর বেশি বয়স ছিল না। দিশা ফিরে আসলো। রাত গভীর হতে থাকলো, কিন্তু শুভ্রের কোনো খোঁজ মিলল না। দিশার দাঁতে দাঁত চেপে বলল, আমার শুভ্রের কিছু হলে আমি কাউকে ছাড়বো না। রাহাত, ছায়া, আকিব সর্দার সবাই চিন্তিত হয়ে পড়ল। এই প্রথমবার দিশার চোখে ভয় দেখা গেল। শুভ্র কি সত্যি বাঁচতে পারবে, নাকি ষড়যন্ত্রকারীরা কিছু বড় কিছু করে ফেলবে ওর? আকিব সর্দার সবাইকে নিয়ে থানায় গেলেন। পুলিশও তাদের সাথে খুঁজতে শুরু করলো। ওদিকে শুভ্রের যখন জ্ঞান ফিরল তখন চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার। মাথাটা প্রচণ্ড ঝিমঝিম করছিল ওর। তার হাত পাও শক্ত দড়ি দিয়ে বাঁধা, মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে। সে নড়াচড়া করতে চাইলো, কিন্তু কিছুতেই পারছিল না। আলোর ক্ষীণ অভায় বুঝতে পারলো এটা একটা পুরনো পরিত্যক্ত গুদামঘর। আশেপাশে ফিস ফিস করে কেউ কথা বলছে। রহিম ভাই, অপহরণ তো করলাম, কিন্তু এখন কি করা যায়? কিছুদিন আটকে রাখি, এরপর চাচা বললেই ওকে উপরে পাঠিয়ে দেব। ছেলেগুলোর কথা শুনে শুভ্রের মনের ভিতরে অজানা আশঙ্কা দানা বাঁধতে লাগলো। ওদিকে এক রাতেই দিশা পুরো গ্রামে মাথায় তুলে ফেললো। রাহাত, ছায়া আর দিশার রাগ দেখে হতবাক হয়ে গেল। গ্রামের মানুষও টের পেল কিছু একটা বড় ঘটনা ঘটেছে। এই প্রথমবার দিশাকে এতটা রাগী দেখলো সবাই। দিশার নির্দেশে গ্রামের সবাই পাহারা বসালো। পুলিশ গ্রাম থেকে শহরে যাবার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করলো, কিন্তু কিছুই পেল না। তার মানে ওরা শুভ্রকে গ্রামেই রেখেছে। অন্যদিকে শুভ্র হাত পা বাঁধা অবস্থায় অনেক কষ্টে উঠে বসলো। ছেলেগুলো চলে গেছে। সে একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। এরপর পালানোর রাস্তা খুঁজতে শুরু করলো। শুভ্র নিজের বাঁধা হাতে আস্তে আস্তে ঘষতে লাগলো চেয়ারের হাতলের সাথে। ঘষতে ঘষতে এক সময় একটু ঢিলা হয়ে এলো। ঠিক তখনই একটা ছেলে ঢুকলো হাতে খাবার নিয়ে। শুভ্রর সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিস্তেজ হয়ে পড়ার অভিনয় করলো। ছেলেটা কাছে আসতেই সে আচমকা নিজের বাঁধন খুলে তার পায়ে লাথি মারল। লোকটা ভারসাম্য হারিয়ে পড়ে গেল, আর সেই সুযোগে শুভ্র ছুটে বেরিয়ে গেল। তখন ভোর রাত, ফজরের আজান হচ্ছে চারিদিকে। শুভ্র দৌড়াচ্ছে। পেছন থেকে কয়েকজন লোক তাকে ধাওয়া করেছে। রহিম চিৎকার করে বলল, এই তাড়াতাড়ি ধর শালাকে। শুভ্র গায়ে যত শক্তি ছিল সব দিয়ে ছুটলো, কিন্তু পেছন থেকে একটা লাঠি ছুঁড়ে মারলো রহিম। সেটা পায়ে লাগতেই শুভ্র হুমড়ি খেয়ে পড়ে গেল। সে পড়তে কয়েকজন মিলে তাকে ধরে ফেললো। রহিম এসে শুভ্রের পিঠে পা দিয়ে চেপে ধরে বলল, তোর সাহস তো কম না, পালানোর চেষ্টা করিস, আয় তোর পালানোর শখ মেটাবো। এই বলে তাকে ঠেলে তুলে গালে থাপ্পড় ঘুষিয়ে মারতে শুরু করলো। ঠিক তখনই তাদের কানে মানুষের দৌড়ে আসার আওয়াজ আসলো। তারা ভয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু থানার ওসি চিৎকার করে বলল, এই থামো, কেউ নড়বে না, পালাতে চাইলে গুলি করব। দিশার সঙ্গে পুলিশ আর গ্রামের সাধারণ মানুষ একসাথে দেখে রহিম আর বাকিরা ভয়ে কান্না শুরু করলো। দিশার চোখে তখন আগুন জ্বলছে, হাতে শক্ত একটা লাঠি। দিশা এক মুহূর্ত দেরি না করে ঝাঁপিয়ে পড়লো তাদের উপরে। রাহাতও দৌড়ে এসে কয়েকজনকে মারতে শুরু করলো। তখন ওসি সাহেব তাদের বুঝিয়ে সরিয়ে দিলেন, আর রহিম সহ বাকিদের ধরে নিয়ে গেলেন। তখন শুভ্র মাটিতে পড়ে কষ্ট পাচ্ছিল। দিশা ছুটে গিয়ে তাকে ধরে ফেললো। এরপর অস্থির গলায় জিজ্ঞাসা করতে লাগলো, শুভ্র, শুভ্র ঠিক আছিস? শুভ্র এটা দেখে মুচকি হেসে বলল, আমি জানতাম তুমি আমাকে বাঁচাতে আসবে। দিশা কিছু না বলে তাকে তুলে ফার্মেসিতে নিয়ে গেল। সেখানে গিয়ে শুভ্রের হাতে ব্যান্ডেজ করে কিছু ওষুধ নিয়ে বাসায় চলে আসলো। এরপর কয়েকদিন শুভ্রকে সবাই বেশ সেবা যত্ন করে সুস্থ করে তুলল। কিন্তু শুভ্র ভেবেছিল হয়তো দিশা সব ভুলে গেছে। একদিন বিকালে শুভ্র বাসা থেকে বের হতে যাবে, তখন দিশা এসে বাধা দিল। শুভ্র না মেনে বের হতে গেলেই দিশা ড্রয়িং রুমের সবার সামনে শুভ্রের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রেগে চিৎকার করে বলল, তুই নিজেকে ঠিক কি মনে করিস একটু বলবি? মাথায় কি সামান্য বুদ্ধিটুকুও নেই? এতদিন পর গ্রামে এসেছিস, গ্রামের সব অচেনা জায়গায়
এইভাবে নির্দ্বিধায় ঘুরে বেড়ানোর দরকার কি? সেদিন যদি তোর কিছু হয়ে যেত। শুভ্র মাথা নিচু করে রইল। সে জানে দিশার কথা মিথ্যা নয়। দিশা আবারও বলল, গ্রামের পরিস্থিতি তুই জানিস না। আগের মতো সব জায়গায় আমাদের কথা চলে না। এখন অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। শোন শুভ্র, আমি এখন গ্রামের মানুষদের নিয়ে ভাবি। আমার নিজেরও অনেক ঝামেলা আছে। ওসব ছেড়ে তোর ছেলে মানুষই দেখার সময় আমার নেই। তাই চুপচাপ বাড়িতে বসে থাকি। খুব দরকার হলে বাড়ির কাউকে নিয়ে বাইরে যাবি। আর বাড়ির সবাইকে বলছি, কান খুলে শুনে রাখো। যদি ওকে কেউ বাড়ি থেকে বের হতে দাও আর ওর কোনো বিপদ হয়, তাহলে সবার আগে যে ওকে পারমিশন দেবে তার শেষ আমি দেখে ছাড়বো। কথাটা বলেই দিশা বাসা থেকে বেরিয়ে গেল। শুভ্র এখনো নিজের জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন দিশার মা অর্থাৎ শুভ্রের চাচি এসে তাকে বোঝাতে লাগলো। পরদিন বিকালে ছায়া এইরকম জেদ করে শুভ্রকে নিয়ে ঘুরতে বের হলো। হাঁটতে হাঁটতে ছায়া শুভ্রকে নিয়ে তাদের কলেজের দিকে গেল। সেখানে গিয়ে ছায়া কয়েকজন বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ছায়ার বান্ধবী রিমি তখন ছায়াকে বলল, ছায়া, এই হ্যান্ডসাম ছেলেটা কই থেকে এলো? আগে তো দেখিনি। দেখবে কোথা থেকে? ও আমার চাচাতো ভাই শুভ্র। কয়েকদিন হলো বিদেশ থেকে ফিরেছে। শুভ্র একটু লজ্জায় পেল, কারণ মেয়েগুলো তার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন তাকে গিলে খাবে। রিমি নামক মেয়েটা তখন শুভ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো, আমি রিমি, ছায়ার বেস্ট ফ্রেন্ড। শুভ্র মুচকি হেসে মেয়েটার হাত মিলিয়ে দিয়ে বলল, আমি শুভ্র। পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু অনেক সুন্দর দেখতে। তাই নাকি? সত্যি বলছি, আপনার মতো সুন্দর আর হ্যান্ডসাম ছেলে এই গ্রামে একটাও নেই। শুভ্র শুধু হাসলো। রিমি তখন ছায়ার কানে কানে বলল, দোস্ত, আমি তো পুরোই ক্রাশ। তুই আমার সাথে ওর একটু সেটিং করিয়ে দে প্লিজ। আরে দূর, তুই জানিস ওকে দিশা আপু ছোটবেলা থেকে পছন্দ করে। আপু জানলে তোকে জীবিত অবস্থায় পুঁতে ফেলবে। কি বলিস দোস্ত? ক্রাশ খেতে না খেতেই ছেঁকা দিয়ে দিলে। কথার এক পর্যায়ে ছায়া লক্ষ্য করলো দিশা এদিকেই আসছে কয়েকজনের সাথে। ছায়ার মাথায় একটা বুদ্ধি আসলো। সে রিমির কানে কানে বলল, তবে তুই একটা চেষ্টা করে দেখতে পারিস। শুভ্রের নাম্বারটা নিয়ে নে। কথা বলে ওকে ইমপ্রেস করতে পারলে কাজ হয়ে যাবে। সত্যি বলছিস দোস্ত? রিমি বেশ উৎসাহ নিয়ে শুভ্রের কাছে নাম্বার চাইল। শুভ্র কিছু না বলে নাম্বার দিয়ে দিল। ততক্ষণে দিশা বেশ কাছে চলে এসেছে। শুভ্র একটা মেয়েকে নাম্বার দিচ্ছে। এই দৃশ্যটা যেন দিশার সহ্য হলো না। দিশার চোখ মুখ লাল হয়ে গেল। সে সোজা বাসায় ফিরে ছায়ার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর শুভ্র আর ছায়া বাড়িতে ঢুকতেই দিশা ছায়াকে একা ডেকে নিয়ে ছাদে গেল। ছায়া বুঝলো কাজ হয়েছে, কিন্তু সে না বোঝার ভান করে বলল, আপু কোনো দরকার? তুই শুভ্রকে কোথায় নিয়ে গেছিলি? কোথায় নিয়ে যাব? বাইরে ঘুরতে গেছিলাম। আমার কলেজ ওকে দেখিয়ে নিয়ে আসলাম। ঘুরতে নিয়ে গেছিস ভালো কথা, কিন্তু ওখানে তোর বান্ধবীরা ছিল। ওদের সঙ্গে শুভ্রকে নিয়ে কথা বলার কি দরকার? ছায়া একটা দুষ্ট হাসি দিয়ে বলল, আপু তুমি কি জেলাস? ছায়ার কথায় দিশা থতমত খেয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, দেখ, বাজে কথা বলবি না। শুভ্র আমাদের ভাই। সে গ্রামে নতুন এসেছে। তার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। তাহলে তুমি নিজে যখন ভাই বলো, তাহলে গ্রামের কোনো মেয়ের সাথে কথা বললে তোমার এত রাগ হয় কেন? আর ওকে বিয়ে দিয়ে এখানেই রাখা হবে। আব্বু কাল আমাকে বলেছে। শুভ্রের বিয়ে মানে? হ্যাঁ, আব্বু নিজেই তো বলে তুমি বিয়ে করছো না এত বলার পরে। এখন রাহাত ভাই আর শুভ্রের বিয়ে দিয়ে আমাকেও বিয়ে দেওয়া হবে। তুমি একজন বিয়ে করছো না বলে কি সবাই সিঙ্গেল থাকো নাকি? দিশা কিছু বলল না। ওর বুকের ভেতরে আগুনের জ্বলে উঠল। তাকে না জানিয়ে বাড়িতে এত কিছু হচ্ছে। সে চুপচাপ রুমে গিয়ে দরজা বন্ধ করে রইল। ওদিকে ছায়া দৌড়ে তার বাবা মায়ের রুমে গেল। ছায়ার বাবা আকিব সর্দার তখন ছায়াকে উদ্দেশ্য করে বললেন, কি ব্যাপার ছোট রাজকন্যা, আপনি তো ভাবাচ্ছেন, কারণটা কি জানাবেন? আব্বু মজা বন্ধ করো। এখন সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আসছি। বাবা, তুইও সিরিয়াস ব্যাপারে কথা বলিস? শুনে খুশি হলাম। তা বলতো কি সিরিয়াস ব্যাপার? আম্মু আপু তো কিছুতেই স্বীকার করবে না শুভ্র কিছু ভালোবাসে। আমার একটা প্ল্যান আছে। যদি তোমরা সবাই মানো তাহলে আপু সোজা বিয়ে করতে রাজি হবে। এতদিনে একটা কাজের কাজ করলি, বলতো শুনি তোর প্ল্যানটা কি? এরপর ছায়া, শুভ্র আর রাহাত আর বাড়ির লোকদেরও নিয়ে আসলো। সবাই আসার পর ছায়া তার প্ল্যান বলল। সব শুনে শুভ্র কিছুটা লজ্জা পেল, কিন্তু আকিব সর্দার চিন্তিত হয়ে বললেন, সবই তো বুঝলাম, কিন্তু রিমি কি রাজি হবে এই কাজ করতে? বাবা তুমি এটা নিয়ে চিন্তা করো না। তোমার এই পরিশ্রমী কন্যা আছে না, সব ম্যানেজ করে নিবে। এই পরিবারকে একসাথে বাঁধতে কত পরিশ্রম করতে হয় সারাদিন। ওইসব কি আর আমার আম্মাজান দেখেন? যাই, কত কাজ পড়ে আছে। বলে ছায়া ভাব নিয়ে বেরিয়ে গেল।
ছায়ার কথা শুনে সবাই বেশ জোরে হেসে উঠল। ওদিকে ছায়া গিয়ে রিমিকে কল দিয়ে সব বুঝিয়ে দিল। পরদিন সকালে কলেজে যাওয়ার সময় রিমি ইচ্ছে করেই ছায়াকে নিতে আসলো। শুভ্র বাড়ির উঠোনেই দাঁড়িয়ে রিমির সাথে হেসে হেসে কথা বলছিল, কারণ সে জানে এই সময় দিশা তার ব্যালকনিতে বসে কফি খায়। দিশা হঠাৎই নিচে শুভ্রকে রিমির সাথে কথা বলতে দেখে রেগে তাকিয়ে রইল। শুভ্র সেটা লক্ষ্য করে দিশাকে শুনিয়ে শুনিয়ে বলল, রিমি, তোমাকে কলেজ ড্রেসে এত সুন্দর লাগে ভাবতেই পারিনি। সত্যি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। উফ শুভ্র, তুমি এত কেয়ারিং। সত্যি তুমি যেমন সুন্দর, তোমার কথাবার্তাও তেমনই সুন্দর। শুভ্র আর চোখে দেখলো দিশা ওদের দিকে তাকিয়ে রাগে এক প্রকার ফুঁসছে। কিছুক্ষণ তার বেশ মজা নিল এভাবে। এরপর দিশা রেগে ব্যালকনি থেকে চলে গেল। তারাও হেসে সেখান থেকে চলে গেল। ওদিকে বিকেলে কলেজ শেষ করে ছায়া বাড়িতে ফিরতে দিশা রেগে ছায়ার কাছে গিয়ে বলল, ছায়া শোন, তোর ওই বান্ধবীকে বলবি যেন শুভ্রের আশেপাশে না ঘোরে। কেন আপু? শুভ্র আর রিমি তো শুধু সরাসরি না, ফোনেও কথাও বলে। চুপচাপ আমি যা বললাম তাই কর। আমি এসব জানি না আপু। আব্বু রিমির পরিবারের সাথে কথা বলে ফেলেছে, তাদের বিয়েও নাকি ঠিক করবে খুব তাড়াতাড়ি। এখন তারা কথা বলে আমি বাধা দিতে পারবো না। কি এসব ফাজলামো হচ্ছে এই বাড়িতে? কে কি করেছে কিছুই আমাকে জানানোর প্রয়োজন মনে করে না কেউ। ছায়া কিছু না বলে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল। দিশাও রেগে পিছন পিছন গিয়ে বেশ জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। পরিবারের সবাই দিশার এই প্রতিক্রিয়া দেখে বুঝতে পারল দিশা এখনও শুভ্রকে আগের মতোই ভালোবাসে। তারা সবাই মিলে দিশার সামনে এসে দাঁড়ালো। আকিব সর্দার বেশ গম্ভীরভাবে বললেন, দিশা, আমরা তোমাকে বিষয়টা জানাবো ভাবছিলাম, কিন্তু আশা করি এতক্ষণে জেনে গেছো। আমরা তোমার রফিক আঙ্কেলের মেয়ে রিমির সাথে শুভ্রের বিয়ের কথা পাকা করেছি। এই মাসের 15 তারিখ বিয়ে। আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী ঘরোয়া পরিবেশে বিয়েটা সেরে ফেলবো যত দ্রুত সম্ভব। আর বিয়ের পরের দিন বড় ঘরে গ্রামের সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করব। কিন্তু বাবা, এই বাড়িতে শুভ্রের আগে রাহাত ভাইয়ার বিয়ে দেওয়া উচিত। শুভ্র তো এই কয়দিন হলো বাড়িতে আসছে। এইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। রাহাতের সাথে আমার কথা হয়েছে, সে শুভ্রের পরেই বিয়ে করবে। আর শুভ্রের বিয়ে নিয়ে আমি তাড়াহুড়া করছি, কারণ আমি শুভ্রকে গ্রামে রাখতে চাই। আমি চাই না ও আবার বিদেশে গিয়ে আমাদের থেকে দূরে চলে যাক। আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না। শুভ্র আসার পর তোমাকে অনেকবার বলেছি, তুমি শুভ্রের সাথে সব মিটিয়ে নাও, তোমাদের বিয়েটা দিয়ে দেই। কিন্তু তুমি তোমার জেদ নিয়ে পড়ে আসো। এসব করে জীবন চলে না। তোমার ছোট একটা বোন আছে, তারও বিয়ের বয়স হয়েছে। সবকিছু ভাবতে হয় আমাদের। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। আমার আর কি বলার, যা ইচ্ছা করো। দিশা নিজের চোখে পানি ধরে রাখতে পারছিল না, তাই দ্রুত সেখান থেকে রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল। তার সামনে শুভ্র অন্য একটা মেয়ে হবে সেটা অসম্ভব। সারাটা বিকেল দিশা দরজা বন্ধ করেই ছিল। রাতে সবাই খেতে ডাকলে দিশা থমকে চুপচাপ ফিরে আসলো। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ার পর দিশা আর সহ্য করতে না পেরে শুভ্রের রুমের সামনে এলো। দরজা খোলা দেখে রুমে ঢুকতেই দেখলো শুভ্র কানে হেডফোন গুঁজে মুভি দেখছে। দিশাকে রুমে ঢুকতে দেখে শুভ্র নড়ে চড়ে বসলো। আপু, তুমি এত রাতে আমার রুমে? কেন, আসতে পারি না নাকি? তা কেন হবে আপু, তুমি তো আমার সাথে কথাই বলতে চাও না, তাই বললাম। দিশা আস্তে আস্তে শুভ্রের দিকে এগিয়ে আসতে লাগলো। শুভ্র এটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল। দিশা শুভ্রের উপর থেকে কথাটা ছুঁড়ে ফেলে শুভ্রের পায়ের উপরে বসে গলা চেপে ধরে বলল, তুই ওই রিমির সাথে এত ঘনিষ্ঠ হচ্ছিস কেন? কি 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 বলছো আপু? ঘনিষ্ঠ হতে যাব কেন? আমাদের বিয়ের কথা চলছে, 2 দিন পরে তাকে আমি বিয়ে করব। এখন কি কথা বলতে পারি না? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলতেই পারি, তাতে তোমার সমস্যা কি? শুভ্রের কথা শুনে দিশা রাগে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, অনেক বড় হয়ে গেছিস তাই না? এর শোধ আমি তুলবো, মনে রাখিস। পরদিন কলেজে যাওয়ার সময় দিশা রিমির পথ আটকে দাঁড়ালো। রিমি তো ভয়ে শেষ, তবুও সেটা প্রকাশ করলো না। দিশা তখন নরম কণ্ঠেই বলল, রিমি, ভালোভাবে বলছি, তুমি ওই বিয়ে ভেঙে দাও। শুভ্র তোমার জন্য পারফেক্ট নয়। রিমি অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কেন আপু? শুভ্র তো অনেক ভালো, আমি শুভ্রকে ভালোবাসি। এই বিয়ে আমি ভাঙতে পারবো না। দেখো, ঝামেলা করো না। যেটা বললাম করো, আর যেন শুভ্রের কাছেও তোমাকে না দেখি, নাহলে খুব খারাপ হয়ে যাবে।
দেখুন আপু, আপনাকে আমরা সবাই সম্মান করি, আর এটা আমার পরিবার এবং আপনাদের পরিবারের মিলে সিদ্ধান্ত নিয়েছে। আমি কিছু করতে পারবো না, ভালো থাকবেন। বলে রিমি চলে গেল আর দিশা সেখানে দাঁড়িয়ে তাকিয়ে রইল রিমির যাওয়ার দিকে। দিশা বাড়ি ফিরে আসতেই দেখলো বাড়ির সবাই বেশ ব্যস্ত, বিয়ের আয়োজন শুরু করতে হবে। দিশা এসব দেখে আর সহ্য করতে পারছিল না, তাই চুপচাপ দরজা বন্ধ করে বসে রইল। যত দিন যাচ্ছিল তত দিশার কষ্ট বাড়তে শুরু করলো। সে কিছুতেই শুভ্রের সাথে তাকে ছাড়া অন্য কাউকে দেখতে পারবে না। ছোটবেলা থেকে যাকে নিয়ে স্বপ্ন দেখেছে, যার জন্য এতটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছে, সে আজ অন্য কারোর হয়ে যাবে। এটা কিভাবে সম্ভব? কিন্তু দোষটা আসলে কার? হয়তো তার নিজেরই। এতটা কঠিন অভিমান না করলেও পারত সে, কিন্তু শুভ্র কেন তার অভিমান বুঝতে পারলো না? কেন সে অন্য একটা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল? সে যদি অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে দিশা সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবে। সে যথাসম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করবে। বিয়ের 3 দিন আগে থেকে নিজেও বিয়ের কাজে মনোযোগ দিল। সবাই তার এইরকম ব্যবহার দেখে অবাক হয়ে গেল। তাহলে কি তাদের প্ল্যান ফেল করবে? দেখতে দেখতে বিয়ের দিনও এসে গেল। আকিব সর্দার বাড়িতে মহা ধুমধাম করে বিয়ের আয়োজন করলেন, কিন্তু আজ সকাল থেকে দিশাকে দেখা গেল না। এমনকি একটা বার দরজা পর্যন্ত খুলেনি সে। ওদিকে দিশা নিজের রুমের সব ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। মাটিতে বসে হাউ মাউ করে কান্না করছে সে। একটু পর তার প্রিয় মানুষটা পর সেজে আরেকটা মেয়েকে বউ করে আনতে যাবে, এটা সে কিভাবে মেনে নিবে? কিন্তু বিয়ের ঠিক আগ মুহূর্তে রিমি এবং সর্দার বাড়ির সবাই দিশার রুমে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো। দিশা সহ্য করতে না পেরে বিরক্ত হয়ে দরজা খুলে দিল। দিশার রুমের অবস্থা দেখে সবাই হাসতে হাসতে শেষ। ছায়া তো মুখ ফসকে বলেই ফেলল, আমাদের আগে বললেই পারতে শুভ্রকে তোমার লাগবে, তা নাই বলিয়ে বসে আছো। আমরা আগে থেকেই জানতাম এরকম কিছু করবে, তাই তো এত নাটক। এখন অন্তত স্বীকার করো শুভ্রকে তুমি ভালোবাসো। ছায়ার কথায় দিশা হতভম্ব হয়ে তাকালো সবার দিকে। রিমিকে এখানে স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা বেশ অবাক হলো। ওদিকে শুভ্র বর সেজে শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে। দিশাকে সবার দিকে তাকাতে দেখে ছায়া আবারও বলল, দেখি আর ভঙ্গি করো না, তাড়াতাড়ি চলো, তোমাকে রেডি করতে হবে। ওদিকে কাজী সাহেব বসে আছে। আমাকে সাজাবে মানে? কি হচ্ছে এসব? আমাকে একটু খুলে বলবে সবাই? এরপর সবাই দিশাকে পুরো ঘটনা খুলে বলল, কিভাবে এই বিয়ে নাটক করা হয়েছিল। দিশা সব শুনে শুভ্রের দিকে তাকালো। শুভ্র দিশার মায়ের পিছনে গিয়ে লুকালো। দিশা এবার আর ভুল করলো না, কারণ নাটক হলেও সে যে সত্যি ভয় পেয়ে গেছিল, তাই এবার সে চুপচাপ রাজি হয়ে গেল। এই ছেলের কাছ থেকে এসবের প্রতিশোধ সে পরেও নিতে পারবে। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিপত্তি ঘটল রাতে, যখন শুভ্র বাসর ঘরে যাবে তখন। কারণ ছায়া আর রিমি রুমের সামনে দাঁড়িয়ে আছে। শুভ্র যেতেই ছায়া বলল, দুলা ভাই এত তাড়া কিসের? আমাদের পাওনা না দিয়ে চলে যাচ্ছেন? এত কষ্ট করলাম আপনাদের মিল করানোর জন্য। দূর ছা আপু, তোমার মুখে এরকম কথা শুনলে লজ্জা লাগে, এসব বলে ডেকো না। আর তোমাদের কিসের পাওনা? ছায়া, এই ছেলে বলে কি তোমার জন্য আমরা এত নাটক করলাম আর তুমি আমাদের কিছু না দিয়ে বাসর করবে? তা তো হবে না। বলো তোমরা কি চাও? বেশি না, 20,000 টাকা দাও, বসো বাসর নিয়ে নাও। 20,000? এত টাকা কই পাবো? একটু কমাও। আমি কি এখানে মাছ বিক্রি করতে বসছি যে দাম দর করছিস? ইচ্ছে হলে যা, না হলে দরকার নেই। আমরা দরজার বাইরে থেকে তালা দিয়ে চলে যাব। কি বলো? আমার স্বপ্নের বাসর রাত। ঠিক আছে, তোমাদের টাকা দিচ্ছি। শুভ্র মুখ কালো করে টাকা দেওয়ার পরেও তারা শুভ্রকে নিয়ে কিছুক্ষণ হাসি ঠাট্টা করতে লাগলো। শুভ্র তাদের সাথে মজা করে কিছুক্ষণ সময় কাটালো। অবশেষে শুভ্র বাসর ঘরে প্রবেশ করলো। দিশা লাল শাড়ি পরে মুখে ঘোমটা টেনে বসে আছে। শুভ্র ধীরে ধীরে তার কাছে গিয়ে বসলো। দিশা হঠাৎই ঘোমটা সরিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে নিয়ে এত বড় নাটক করলি কেন শুভ্র? আসলে হয়েছে কি আপু? শুভ্র আর কিছু বলার আগে দিশা ঠাস করে শুভ্রকে একটা থাপ্পড় মারলো। শুভ্র তো পুরোই অবাক হয়ে গেল। দিশা শুভ্রের কলার চেপে ধরে বলল, এখনো আপু কিরে? এখন আমি তোর বউ, তাই আপু টাকা চলবে না। আমার নাম ধরে রাখবে, না হলে প্রতিবার আপু বলার জন্য একটা করে থাপ্পড় দেব। ও সরি দিশা, আমি জানি তোমার রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু আমার কথা শোনো প্লিজ। দিশা প্রথমবার শুভ্রের মুখে নিজের নাম শুনে মুচকি হেসে মুখের গলা জড়িয়ে ধরল। শুভ্র সাহস করে ধীরে ধীরে দিশার পিঠে হাত রেখে আলতো করে জড়িয়ে ধরে বলল, দিশা আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু তোমার রাগের কারণে কখনো বলতে পারিনি।
এরপর সেই ভয়ঙ্কর দিনগুলো যখন দেশে ফিরে দেখলাম তুমি আমাকে এড়িয়ে চলছো, তখন ভীষণ হতাশ হয়ে গিয়েছিলাম। তখন ছায়া আপুর কথা মতো ওই কাজ করেছিলাম। তুমি এখনো আমাকে ভালোবাসো কিনা সেটা দেখার জন্য। দিশা কিছুক্ষণ চুপ থেকে বলল, তাহলে তুই আমাকে পরীক্ষা করতে চেয়েছিলি? না, আমি শুধু তোমার সত্যিকারের অনুভূতি জানতে চেয়েছিলাম। তুমি এখনো আমাকে ভালোবাসো কিনা সেটা নিশ্চিত হতে চাইছিলাম। শুভ্র নিজেকে দিশার থেকে ছাড়িয়ে হাঁটু ভাঁজ করে দিশার সামনে বসে একটা রিং এগিয়ে দিয়ে দিশার দিকে একক চোখ বন্ধ করে বলল, দিশা, কখনো বলতে পারিনি কথাগুলো। ছোটবেলায় যখন বুঝতে শিখেছি তখনই তুমি বলেছো তুমি আমার বউ। তখন থেকেই মনে হতো তুমি আমার খুব আপন। এই পৃথিবীতে কেউ আমার পাশে না থাকলেও তুমি থাকবে। আমি জানতাম না বিয়ে, ভালোবাসা এসব কাকে বলে, শুধু জানতাম তুমি আমার বউ হবে। সত্যি বলতে তখন আমি বউ কাকে বলে সেটাও বুঝতাম না। জাস্ট এতটুকু বুঝতাম তোমাকে আমি বড় হয়ে আমার কাছে রেখে দিব। তুমি আমাকে মারবে, শাসন করবে, কিন্তু বাইরের সবকিছু থেকে আগলেও রাখবে। আমার জীবনের প্রথম ইনকাম দিয়ে আমি এই রিং কিনে রেখেছিলাম। যখন কিনেছিলাম তখন এইটুকু নিশ্চয়তা ছিল না যে তোমাকে কখনো আবার দেখতে পারবো। তবে আমার মন বলতো তুমি আমার জন্য অপেক্ষায় আছো, তাই শত বাধা পেরিয়ে ফিরে এসেছিলাম। আমার ধারণা সত্যি হয়েছিল, আমার বিশ্বাস ভুল ছিল না। তুমি সত্যি আমার অপেক্ষায় ছিলে। আজ তুমি অনুমতি দিলে এই রিংটা নিজ হাতে তোমাকে পরিয়ে দিতে চাই। শুভ্রের মুখে এমন কথা শুনে দিশার চোখে জল এসে গেল। সেও কান্না করতে করতে হাত বাড়িয়ে দিল। শুভ্র নিজ হাতে দিশার চোখের জল মুছে দিয়ে হাতের রিংটা পরিয়ে দিয়ে বলল, তোমার জন্য হয়তো আমি পৃথিবীর সব সুখ এনে দিতে পারবো না, কিন্তু তোমায় সারা জীবন ভালোবাসতে পারবো। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসতে চাই। তুমি কি সেই অধিকার আমাকে দিবে? দিশা আর নিজেকে ধরে রাখতে পারল না। শক্ত করে শুভ্রকে জড়িয়ে ধরে শুভ্রের সারা মুখে চুমু খেতে লাগলো। শুভ্র খানিকটা লজ্জা পেয়ে রেসপন্স করলো। দিশা শুভ্রের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, শুভ্র, কি আছে তোর মাঝে বুঝি না। শুধু অনন্তকাল তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারা জীবন তোকে দেখি। কি অদ্ভুত ভালোবাসা, কি অদ্ভুত সম্পর্ক। সবকিছু ভুলে যাই যখন তোর ওই মায়া ভরা মুখের দিকে তাকাই। আমি আমার নিজেকে হারিয়ে ফেলি তোর মাঝে। ভীষণ ভালোবাসি বিচ্ছি। দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। শুভ্র ধীরে ধীরে দিশার মুখের দিকে ঝুঁকলো। দিশার চোখ বন্ধ করে নিল। শুভ্র দিশার কপালের ঠোঁট ছোঁয়াতেই দিশার টান দিয়ে তাদের 4 ঠোঁট এক করে নিল। রাত যত গভীর হতে থাকলো তাদের ভালোবাসাও তত গভীর হলো। পরদিন সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করতেই দিশার ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই দিশা নিজেকে শুভ্রের বুকে আবিষ্কার করলো। শুভ্র তার চুলে হাত বুলিয়ে বলল, আমাদের নতুন জীবনের নতুন সকালের শুভেচ্ছা মহারানী। আপনাকেও নতুন জীবনের নতুন সকালের শুভেচ্ছা মহারাজ। দুজন উঠে ফ্রেশ হয়ে নিচে নামলো। আকিব সর্দার পুরো গ্রামের মানুষকে দাওয়াত করলেন। বিয়ের পরে এই অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ জানানো তাদের পরিবারের নিয়মের মধ্যেই পড়ে, যাতে দিশা ও শুভ্রের নতুন জীবনের শুরুতে সবাই তাদের জন্য দোয়া দিতে পারে। দুপুরের সময় গ্রামের মানুষজন একে একে খেয়ে বের হচ্ছিল আর